বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার প্যারাশুটে ইরানে নামতে পারে 2000 মার্কিন সেনা, দখলে নিতে পারে খার্ক দ্বীপ, হরমুজ প্রণালী, হামলা করতে পারে তেহরানের ইউরেনিয়াম মজুদ কেন্দ্রেও, খবর দ্য টেলিগ্রাফের। যুদ্ধে ইরানের পাশে শক্ত অবস্থানে রাশিয়া, রুশ প্রযুক্তি তথ্য ব্যবহার করেই ড্রোন ছুড়ছে তেহরান। টিকে থাকতে এই সহায়তা পর্যাপ্ত নয় বলছেন বিশেষজ্ঞরা। এবার রহস্যময় মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালালো ইরান। তেল আবিবের 11 স্থানে ভয়াবহ তাণ্ডব চালায় মাত্র একটি ক্ষেপণাস্ত্র, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার মধ্যেই কিয়েভ রিয়াদ প্রতিরক্ষা চুক্তি সই, উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ, এক্সে জেলেনস্কির পোস্ট। ইরান ইস্যুতে মোদিকে ট্রাম্পের ফোন, চমক হিসেবে ছিলেন ইলন মাস্কও। হরমুজ প্রণালী সচল রাখার প্রতি গুরুত্বারোপ, সফল আলোচনা নিয়ে হোয়াইট হাউসের বার্তা। বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে জ্বালানি নিয়ে রাশিয়ার নতুন সিদ্ধান্ত, 1 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে পেট্রোল রপ্তানি। অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলছে মস্কো। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার গুঞ্জনের মধ্যেই নতুন মোড় নিচ্ছে এই সংঘাত পরিস্থিতি। এর মধ্যে তেহরানে জোরে সোরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের অভিজাত 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2000 সেনা প্যারাশুটে করে ইরানে নামবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের অভিজাত 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 2000 সেনা প্যারাশুটে করে ইরানে নামতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যে বাড়তি আরও 10,000 স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় তথা প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। ফেব্রুয়ারির 28 তারিখে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ শুরু হয়। সেখানে স্থলসেনা পাঠানো হলে তা উত্তেজনা আরও বাড়াবে। মূলত 82তম এয়ারবর্নের সৈন্যরা শত্রুভাবাপন্ন পরিবেশে ঝুঁকিপূর্ণ অভিযানে বিশেষজ্ঞ। এই বাহিনী 24 ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন হতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সব ধরনের সামরিক বিকল্প হাতে রাখেন। এই বাহিনী পাঠানোর সিদ্ধান্ত আসে এমন সময়ে যখন প্রায় 5000 মার্কিন মেরিন নিয়ে গঠিত দুটি এমফিবিয়াস আক্রমণ দলও ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। টেলিগ্রাফের প্রতিবেদনে 82তম এয়ারবর্নকে কি কি মিশনে ব্যবহার করা হতে পারে তা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে আক্রমণ। ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্নেল ফিল ইনগ্রাম বলেন, প্রথমে ব্যাপক বিমান হামলার মাধ্যমে দ্বীপটির প্রতিরক্ষা দুর্বল করতে হবে। এরপর প্যারাট্রুপাররা নেমে গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল বা টানেল নেটওয়ার্কে অভিযান চালাতে পারে। আরেকটি সম্ভাব্য লক্ষ্য খার্ক দ্বীপ, যা কেশম থেকে প্রায় 300 মাইল উত্তরে অবস্থিত। এটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দ্বীপটি দখলের কথা বিবেচনা করছেন, যা ইরানের ওপর বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। 82তম এয়ারবর্ন প্রথম ধাপে প্যারাশুটে নেমে দ্বীপটি বিমান ঘাঁটি দখল করতে পারে এবং পরবর্তী বাহিনীর জন্য অবস্থান তৈরি করতে পারে। যদিও এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো মেরিন বাহিনীকে হরমুজ অতিক্রম করে সেখানে পৌঁছাতে হবে, যা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে থাকবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কম সম্ভাবনাময় পরিকল্পনা হলো ইরানের অভ্যন্তরে ঢুকে সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করা। 82তম এয়ারবর্নকে ইউরেনিয়াম মজুত করে স্থানে পাঠিয়ে তা দখল করার চেষ্টা করা হতে পারে, যার ওজন প্রায় 1000 পাউন্ড বলেও ধারণা করা যায়। মধ্যপ্রাচ্যে আকাশে যখন ড্রোন, ক্ষেপণাস্ত্র আর পাল্টাপাল্টি হামলার উত্তাপ বাড়ছে, তখন নীরবে আরেকটি শক্তি সমীকরণ দৃশ্যপটে উঠে আসছে, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা। সরাসরি যুদ্ধে না থেকেও মস্কোর এই ভূমিকা কতটা কার্যকর তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ইরানকে সামান্য সহায়তা করছে। তবে আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশের সামরিক সহযোগিতা ভালো পর্যায়ে রয়েছে।
এছাড়া যুক্তরাজ্যে দি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ইরানি ড্রোন হামলার সক্ষমতা বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক যেমন জেমসটাউন ফাউন্ডেশন এবং নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিক সেন্টার তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য, সামরিক পরামর্শ এবং কিছু প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার লিয়ানা স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা থেকে প্রাপ্ত তথ্য ইরানকে মার্কিন নৌবাহিনীর অবস্থান সম্পর্কে ধারণা দিতে পারে। পাশাপাশি শাহেদ ড্রোন প্রযুক্তির উন্নয়নেও রাশিয়ার ভূমিকা রয়েছে, যা পরে ইরান ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতার একটি বড় অংশই মহাকাশ ও গোয়েন্দা তথ্য ঘিরে। ইরানের খোয়াম স্যাটেলাইট তৈরিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2022 সালে বাইকনুর থেকে উৎক্ষেপিত এই স্যাটেলাইট ভূপৃষ্ঠে 1 মিটার আকারের বস্তু পর্যন্ত শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া এই ধরনের স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইরানকে সরবরাহ করছে, পাশাপাশি নিজস্ব নজরদারি ব্যবস্থার তথ্য ভাগ করছে। যুদ্ধক্ষেত্রে এই তথ্যের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। ইরান দাবি করেছে তারা মার্কিন নৌবাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে, তবে পেন্টাগন এটিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। একইভাবে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার দাবিও নিশ্চিত হয়নি। প্রযুক্তিগত সহযোগিতা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শাহেদ আত্মঘাতী ড্রোন, যেগুলো কম খরচে তৈরি হলেও ব্যাপক ক্ষতি করতে সক্ষম, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আরও উন্নত করেছে। এইসব ড্রোনে এখন উন্নত নেভিগেশন, অ্যান্টি জেমিং সিস্টেম এবং কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হচ্ছে। পরে এই উন্নত প্রযুক্তির কিছু অংশ ইরানেও ফিরে গেছে। এছাড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাতেও ইরান সক্রিয়তা দেখিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে লক্ষ্য করে। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ও তেল আবিব সতর্ক অবস্থান নিয়েছে এবং ইরানের হামলার কিছু দাবি প্রত্যাখ্যান করেছে। দীর্ঘদিন ধরেই রাশিয়া ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, সাঁজোয়া যান সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে। তবে একই সঙ্গে ইরানও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোলাবারুদ ও ড্রোন দিয়েছে, যা এই সম্পর্ককে আরও গভীর করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সহায়তা ইরানকে কিছু কৌশলগত সুবিধা দিলেও তা যুদ্ধের ফল নির্ধারণ করার মতো নয়, বরং এটি পারস্পরিক স্বার্থে গড়ে ওঠা এক বাস্তবধর্মী কিন্তু সীমিত কার্যকারিতার সামরিক অংশীদারিত্ব। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। পাল্টা হামলায় এবার একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বের করা হচ্ছে দেশটির বাংকার থেকে। আর এসব ক্ষেপণাস্ত্র যেন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। তেল আবিবের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন ফাঁকি দিয়েই চূর্ণ বিচূর্ণ করছে নেতানিয়াহুর দাম্ভিকতা। এবার তেল আবিবে ভেলকি দেখালো ইরানের অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র, যা একে একে 11 স্থানে হামলা চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে শহরের বিভিন্ন এলাকা। অপারেশন ট্রু প্রমিস 4 এর 84তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত 11টি স্থানে আঘাত আনে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে। দেশটির সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবে বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, ইরানের হামলার কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের মোট 11টি স্থানে আছড়ে পড়েছে। এই হামলার পরপরই উদ্ধারকারী দলগুলো তড়িঘড়ি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেই স্থানগুলোতে উদ্ধার ও তল্লাশি দল পাঠিয়েছে, যেখানে ইরানি হামলার আঘাত সরাসরি অনুভূত হয়েছে। অবৈধ ভূখণ্ডটির চ্যানেল 14 নিউজ আউটলেট জানায়, তেল আবিবে এই হামলায় 1 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে নেগেভ মরুভূমি, ডিমোনা এলাকা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলন জুড়ে সাইরেন বাজছে। 2টি পারমাণবিক কেন্দ্র এবং 2টি বড় ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সাক্ষাৎকালে দুই নেতা ইউক্রেন সংকটের বর্তমান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় করেন তারা।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এই চুক্তির মাধ্যমে ইউক্রেন সৌদি আরবের সঙ্গে তাদের উন্নত সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ইরানের কামিকাজি ড্রোন মোকাবেলায় ইউক্রেনের অর্জিত কৌশলগুলো এখন সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ইউক্রেনের 2 শতাধিক সামরিক প্রযুক্তিবিদ সৌদি আরবে কাজ শুরু করেছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শনিবার জেদ্দা ত্যাগ করার কথা রয়েছে জেলেনস্কির। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের উত্তেজনার মাঝেই এবার সামনে এলো এক অপ্রত্যাশিত কূটনৈতিক ফোনালাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কল করেন ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সরাসরি যোগাযোগ। তবে এই আলোচনার বিশেষ আকর্ষণীয় বিষয় হলো প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনিও যুক্ত ছিলেন এই ফোনালাপ বৈঠকে। মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার এই ফোনালাপ আলোচনা হয়। যদিও যুদ্ধের মতো সংবেদনশীল সময়ে দুই দেশের শীর্ষ নেতার কথোপকথনে কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতি খুবই অস্বাভাবিক বলে উল্লেখ করা হয়। হোয়াইট হাউস জানায় ফোনালাপটি ফলপ্রসূ হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ও মোদির সম্পর্ক ভালো এবং আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক সংলাপ হয়েছে। মোদির তরফ থেকেও বলা হয়, হরমুজ প্রণালীকে নিরাপদ, খোলা ও সবার জন্য সহজগম্য রাখার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। তবে মাস্ক কেন এই ফোনালাপে ছিলেন বা তিনি কোনো কথা বলেছেন কিনা তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের উপস্থিতি ইঙ্গিত দেয় তার এবং ট্রাম্পের সম্পর্ক আবার স্বাভাবিক দিকে ফিরছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আর বিশ্ববাজারের অস্থিরতার মাঝে জ্বালানি নিয়ে নতুন সংকটের আভাস দিচ্ছে রাশিয়া। অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আগামী 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী এই দেশ। শুক্রবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কেই নির্দেশ দেন এই নিষেধাজ্ঞা 31 জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। নোভাকের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিদেশে রাশিয়ার তেলের বিপুল চাহিদা থাকলেও বর্তমানে দেশের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করাই মস্কোর প্রধান লক্ষ্য। গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে জ্বালানি সংকট তীব্র হয়েছিল। বিশেষ করে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। তাই স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ও চাহিদা মেটাতে আগেও কয়েকবার রপ্তানি বন্ধ করেছিল ক্রেমলিন। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা এবং ইরান ইসরায়েল উত্তেজনার ফলে পরিবহন ব্যয় ও তেলের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। এমন নাজুক সময়ে রাশিয়ার এই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বিশ্ববাজারে অন্যান্য আমদানিকারক দেশকে বড় ধরনের বিপাকে ফেলতে পারে। সংযুক্ত আরব আমিরাত কেবল দর্শক নয়, বরং তারা এই যুদ্ধে সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবের সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছে তেহরান। কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতকে গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রগুলোর দাবি, আমিরাত তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ইরানি ভূখণ্ডে হামলার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এমনকি ওমান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ইসরায়েলের ছদ্মবেশী অভিযানেও আবুধাবির পরোক্ষ মদত রয়েছে বলে বিশ্বাস করে তেহরান। উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে ইরানি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার তথ্য সংগ্রহে আমিরাত সহায়তা করছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো, বিশেষ করে খার্গো ও কেশম দ্বীপ দখলের পরিকল্পনা করছেন। জ্বালানি সরবরাহ সচল রাখতে এই স্থল অভিযান চালানো হতে পারে। ইরানের কূটনীতিকদের মতে, এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং অতিরিক্ত সৈন্য মোতায়েনের মাধ্যমে যুদ্ধের একটি বড় প্রস্তুতির অংশ। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, এতদিন তারা কিছুটা সহনশীলতা দেখালেও এখন পরিস্থিতি ভিন্ন। যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের কোনো দ্বীপে বা ভূখণ্ডে স্থল হামলা চালানো হয়, তবে আমিরাতকে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কেবল সামরিক স্থাপনা নয়, আমিরাতের রাষ্ট্রীয় সম্পদ, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ অবকাঠামো হবে ইরানি মিসাইল ও ড্রোনের লক্ষ্যবস্তু। এই বার্তা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা। 2025 সালের নেপালের সহিংস বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করে পুলিশ। একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকার বিরোধী গণবিক্ষোভে রূপ নেয়। এতে দুর্নীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 70 জন নিহত হন। তদন্ত কমিশনের প্রতিবেদনে অলি ও লেখকের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগ আনা হয় এবং বিচারের সুপারিশ করা হয়। যদিও অলি এসব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ নেওয়ার পরদিনই এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদাং গুরুং বলেন, এটি প্রতিশোধ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার অংশ। এই ঘটনায় দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে। মানবাধিকার সংগঠনগুলো এখন সুষ্ঠু বিচার প্রক্রিয়ার দিকে নজর রাখছে। টানা 29 ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। অন্যদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে শীর্ষ নেতাদের হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তেহরানও। যদিও যুদ্ধের শুরু থেকে তেল আবিবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াশিংটন হামলা চালালেও শুরু থেকে যুদ্ধে জড়ায়নি ইরানের মিত্ররা। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। জানায় তেহরান না চাওয়ায় এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা। এবার মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে হুঙ্কার দিয়েছেন ইয়েমেনের বিদ্রোহীরা। এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জানান, যুদ্ধে যোগদানের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তাদের যোদ্ধারা সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, যদি ইরান বা অন্য কোনো মুসলিম দেশকে লক্ষ্যবস্তু করতে লোহিত সাগর ব্যবহার করা হয়, যদি ইরান এবং প্রতিরোধের অক্ষরের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে, সর্বশেষ তিনি ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরও জোরদার করার লক্ষ্যে নেওয়া যে কোনো অন্যায্য পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন। এর আগে 5টি পয়েন্ট উল্লেখ করে তিনি আহ্বান জানান যেন ইরান, লেবানন সহ প্রতিরোধের অক্ষভুক্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধবন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই আগ্রাসন অন্যায়, নিপীড়নমূলক এবং অযৌক্তিক, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ব্যাহত করছে, একই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ক্ষতি করছে বলেও দাবি করেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর এই মুখপাত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যাচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। নো কিংস শিরোনামে রাজপথে নেমেছে দেশটির সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হতে যাচ্ছে সর্ববৃহৎ গণবিক্ষোভ। শনিবার সারা দেশে 3000-এরও বেশি স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে 2025 সালের জুন মাসে 50 লাখ এবং অক্টোবর মাসে 70 লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল সমাবেশ হয়েছিল। এবারের কর্মসূচিতে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টির সম্ভাবনা দেখছেন আন্দোলনকারীরা। মূলত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার প্রতিবাদে এই আন্দোলন। ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোর পাশাপাশি ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও 40টির বেশি কর্মসূচি পালিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের মাঝেই বেইজিংয়ের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ট্রাম্প প্রশাসনের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, চীনের সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান SMIC ইরানের সামরিক বাহিনীর কাছে চিপ তৈরির অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করেছে। প্রযুক্তি হস্তান্তরের এই পদক্ষেপে গভীর শঙ্কা তৈরি হয়েছে ওয়াশিংটনে। Targeting the United States, our troops, and the innocent people in many countries. মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 1 বছর আগে SMIC ইরানে এসব সরঞ্জাম পাঠানো শুরু করে এবং এই সরবরাহ এখনো বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। এই সহায়তার আওতায় ইরানের সামরিক বাহিনীকে সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর বিশেষ কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে এসব সরঞ্জাম মার্কিন প্রযুক্তি নির্ভর কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি মার্কিন প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে তবে তা সরাসরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ওপর চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সরবরাহকৃত চিপ তৈরির সরঞ্জামগুলো সরাসরি ইরানের সামরিক শিল্প কমপ্লেক্সে দেওয়া হয়েছে, যা চিপ নির্ভর যে কোনো সামরিক ইলেকট্রনিক্স ও সমরাস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি ও মূল্যস্ফীতির সংকট দেখা দিয়েছে। এর আগে চীনের কাছ থেকে ইরানের অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার
সম্ভাবনার খবরও সামনে এসেছিল। ফলে নতুন এই চিপ সহায়তা মার্কিন সামরিক বাহিনীর জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের সামরিক বাহিনীর সাথে গোপন আতাতের অভিযোগে 2020 সালে SMIC-কে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। 2024 সালে হুয়াওয়ের মেট 60 প্রো ফোনের ওপর উন্নত চিপ তৈরির পর বাইডেন প্রশাসন প্রতিষ্ঠানটির ওপর বিধিনিষেধ আরও কঠোর করে। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ল্যাম রিসার্চ, KLA এবং অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালসের মতো শীর্ষ মার্কিন কোম্পানিগুলো থেকে চীনের উন্নত সরঞ্জাম প্রাপ্তি আটকে দেওয়া। এদিকে SMIC এবং চীনা দূতাবাস এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীন সরকার দাবি করে আসছে যে ইরানের সাথে তাদের সম্পর্ক স্রেফ একটি স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন। তবে এসব মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরানের হাতে চীনের এই প্রযুক্তি হস্তান্তর দুই পরাশক্তির মধ্যেকার চলমান উত্তেজনাকে আরও বহু গুণে বাড়িয়ে দিতে পারে। Thank you very much. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব ও আশেপাশের এলাকায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 28 মার্চ লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির তথ্য অনুযায়ী তেল আবিব ও এর আশেপাশের এলাকায় অন্তত 11টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এতে ভবন, সড়ক ও গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মেগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এই হামলায় 60 বছর বয়সী একজন পুরুষ নিহত হয়েছেন, যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া দেশের মধ্যাঞ্চলের অন্য একটি স্থানে 2 জন আহত হয়েছেন, তবে তাদের আঘাত তুলনামূলকভাবে হালকা। এদিকে ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, ইসরায়েল ইরানের একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র, একটি ভারী পানির চুল্লি এবং ইস্পাহানের 2টি ইস্পাত কারখানা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আরাকচি বলেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে এই সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের উপরও পড়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনারা আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং ঘাঁটির একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেখানে অন্তত 10 জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। রয়টার্সের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 303 জনে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের জন্য আইন পাশের উদ্যোগ নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিম ও ফার্স এর প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির আইনি দল এটি চূড়ান্ত করবে। এক কর্মকর্তার বরাদে প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থার IMO মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য প্রায় 2000 জাহাজ অপেক্ষা করছে। জাহাজগুলো প্রণালীর উভয় পাশে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানের কাছে দেন দরবার করছে, কারণ উপসাগরীয় বেশিরভাগ দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটাই একমাত্র সমুদ্রপথ। যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান 5টি দাবির একটি হিসেবে হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বরৌজার্দি 22 মার্চ যুক্তরাজ্য ভিত্তিক পার্সি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে জানান,
হরমুজ প্রণালী পেরোতে কিছু কিছু জাহাজ থেকে $20 লাখ ফি নিচ্ছে ইরান। যেহেতু যুদ্ধের একটা খরচ আছে, তাই স্বাভাবিকভাবেই এটা করা হচ্ছে বলে জানান তিনি। ইরানি পার্লামেন্ট এখনো আনুষ্ঠানিকভাবে টোল আরোপের আইন পাশ না করলেও গত 2 সপ্তাহে 26টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য আইআরজিসির টোল বুথ ব্যবস্থার পূর্ব অনুমোদিত পথ অনুসরণ করেছে। 25 মার্চ জাহাজ চলাচল বিষয়ক সাময়িকী লর্ডস লিস্ট এমন খবর প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, নতুন ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং জাহাজের সব তথ্য জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে নথিপত্র, আইএমওর নম্বর, পরিবহনকৃত পণ্য, ক্রু সদস্যদের নাম এবং জাহাজের চূড়ান্ত গন্তব্য। মধ্যস্থতাকারীরা এসব তথ্য আইআরজিসির নৌ কমান্ডে জমা দেয়। এই কমান্ডটি তথ্যগুলোর সত্যতা যাচাই করে। যদি কোনো জাহাজ যাচাই বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়, তাহলে আইআরজিসি সেটিকে একটি ক্লিয়ারেন্স কোড দেয় এবং প্রণালী পারাপারের জন্য নির্ধারিত রুট সম্পর্কে নির্দেশনা দেয়। জাহাজ যখন প্রণালীতে প্রবেশ করে, তখন আইআরজিসি কমান্ডাররা ভিএইচএফ রেডিওর মাধ্যমে জাহাজের কাছে ক্লিয়ারেন্স কোড চান। জাহাজ থেকে তখন কোডটি বলা হয়। যদি কোডটি অনুমোদিত হয়, তখন ইরানি একটি নৌযান জাহাজের কাছে এসে সেই জাহাজটিকে লারাক দ্বীপের আশপাশ দিয়ে ইরানের জলসীমা পার হতে সহযোগিতা করে। যদি কোনো জাহাজ আইআরজিসি নৌবাহিনীর স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তাদের এই জলপথ দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হয় না। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা। গত 24 মার্চ ইরান আন্তর্জাতিক সংস্থা আইএমও এর 176 সদস্যকে পাঠানো একটি চিঠিতে বলেছে, যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেয় না এবং ঘোষিত নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলে, তারা ইরানি কর্তৃপক্ষের সমন্বয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারেন। এখন পর্যন্ত আলোচনার পর মালয়েশিয়া, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও ভারতের কিছু জাহাজ হরমুজ প্রণালী পারাপারের অনুমতি পেয়েছে। ইরানের ভাষায় এসব দেশ তাদের বন্ধু দেশ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে দিয়েছে 15 দাবি। একই সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি ও হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 10 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে প্যারাট্রুপার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আরও 10,000 সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে জাপানের ওকিনাওয়ায় মোতায়েন থাকা 31তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের সদস্য এবং উভচরমান ইউএসএস ত্রিপলিকে উপসাগরীয় অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। একদিকে শান্তি আলোচনা ও যুদ্ধবন্ধে চুক্তির আহ্বান, অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনকে আলোচনার আড়ালে স্থল যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন ভূরাজনীতি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিং ইনস্টিটিউটের গবেষক থমাস রাইট মনে করেন, ট্রাম্প হয়তো বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আড়াল করতেই তিনি শান্তি আলোচনার বিষয়টি সামনে আনছেন। দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে রাইট লিখেছেন, চুক্তির সময়সীমা শেষ হলে হয়তো দেখা যাবে ইরানে বড় ধরনের স্থল হামলার জন্য প্রস্তুত ট্রাম্প। তখন হামলার যৌক্তিকতা হিসেবে ভেঙে পড়া কূটনীতিকে দেখাতে পারেন তিনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা, ইরানের মজুদ উচ্চ মাত্রার ইউরেনিয়াম হস্তান্তর, আঞ্চলিক সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক না রাখা, মধ্যপ্রাচ্যে সেনা বাড়ানো সহ 15 শর্ত দিয়েছেন ট্রাম্প। আলোচনায় সেগুলো প্রত্যাখ্যান করে তেহরান। আর ভবিষ্যতে ইরানে কোনো ধরনের হামলা না চালানো, মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষতিপূরণ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তেহরানের আনুষ্ঠানিক স্বীকৃতি সহ কিছু দাবি জানিয়েছে তেহরান। এসব দাবির পক্ষে ওয়াশিংটনের সম্মতি দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, দাবি নিয়ে দুই পক্ষের তীব্র মতবিরোধে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাই বেশি। বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনা বিভাগে নেতৃত্ব দেওয়া থমাস রাইট বলেন, এই যুদ্ধ ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করেনি, বরং আরও কঠোর করেছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্তে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। হরমুজ প্রণালী ইরানের কাছে কৌশলগত একটা হাতিয়ার। ফলে আমার মনে হয় আত্মসমর্পণের পরিবর্তে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছে তেহরান। থমাস রাইট বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়িয়েও জয়ী হতে পারেন ট্রাম্প। এর জন্য ইরানের কিছু দাবি মেনে নিতে হবে তাকে। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব হয়তো শুরুতে যুদ্ধের বিপক্ষেই ছিল, কিন্তু যুদ্ধ জয়ের মাধ্যমে তেহরান আরও প্রভাবশালী হোক, এটি কোনোভাবেই চায় না প্রতিবেশী রাষ্ট্রগুলো। মার্কিন কর্মকর্তাদের দাবি, বড় ধরনের হামলা চালালে তা
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে বাড়তি সুবিধা এনে দিতে পারে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামে জব্দ, ইরানের প্রধান তেল রপ্তানিকৃত খার্ক দ্বীপ দখল এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিতে উপকূলে সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস লিখেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার শান্তি আলোচনায় ফলপ্রসূ না হলে বড় হামলার পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। সেক্ষেত্রে খার্ক, লারাক কিংবা আবু মুসারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা হতে পারে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MITর পারমাণবিক গবেষক অস্টিন লং বলেন, ইরানে যে ইউরেনিয়াম মজুদের কথা বলা হচ্ছে সেটা দেখতে সাদা স্ফটিকের মতো। ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড নামের এই ধাতু ইস্পাতের সিলিন্ডারে সংরক্ষিত থাকে। বিস্ফোরক দিয়ে একে স্থায়ীভাবে ধ্বংস করা যায় না। সিলিন্ডারে ছিদ্র হলে তা অত্যন্ত বিপজ্জনক গ্যাস নির্গত করে। ইস্পাহান থেকে সেগুলো উদ্ধার করতে হলে মার্কিন সেনাদের একটি বিস্তৃত নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে হবে। এরপর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম খুঁজে বের করতে হবে। পাল্টা হামলার ঝুঁকি তো আছেই। থমাস রাইট বলেন, ইরানে স্থল অভিযান হলে সম্ভবত মার্কিন বাহিনীর ইতিহাসের সবচেয়ে জটিল অভিযানের একটি হবে। ইস্পাহানের বাইরে আরো 2টি স্থানে ছড়িয়ে থাকতে পারে 970 পাউন্ড ইউরেনিয়াম। সেক্ষেত্রে একাধিক অভিযানের দরকার হবে। ইরানের উপকূল থেকে 20 মাইল দূরের 8 বর্গমাইলের চেয়ে ছোট খার্ক দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য যতটা কঠিন, ধরে রাখাটা তার চেয়েও বেশি কঠিন। মারাত্মক পরিণতিও ডেকে আনতে পারে। খার্ক রক্ষায় সেখানে তেল স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিতে পারে ইরান। এক্ষেত্রে পুরো এলাকা দূষিত হবে। মার্কিন সেনারা অসুস্থ হয়ে পড়বেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, খার্গের মতো ছোট দ্বীপে প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় টিকে থাকার মতো রসদ মার্কিন বাহিনীর হাতে নেই। সেখানে আগুন ধরলে বাতাসের বিপরীতে অবস্থান নেওয়ার সুযোগ নেই। রাইট বলেন, পারস্য উপসাগরের জ্বালানি অবকাঠামো ও পানি শোধনাগার কেন্দ্রে হামলা চালাতে পারে ইরান। এছাড়া উপকূলের কাছাকাছি জনবসতিপূর্ণ অনেক এলাকা রয়েছে। এগুলোতে হামলা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। এখানে জয়ী হওয়ার স্পষ্ট কোনো লক্ষণ নেই, বরং ব্যর্থতা এড়াতে আরো বেশি সেনা, আরো বেশি সময় এবং আরো বেশি ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়বে। ট্রাম্পের শান্তি আলোচনাকে সন্দেহের চোখে দেখছেন আন্তর্জাতিক পুঁজিবাজার ও জ্বালানি তেল বাজার সংশ্লিষ্টরাও। ফলে আলোচনার খবর সামনে আসার 4-5 দিনেও এই দুই বাজারে অস্থিরতা কমেনি। বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ ও জটিল যুদ্ধে তেলের দাম স্থায়ীভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, মন্দার ঝুঁকিও আছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।